আপনার ভবিষ্যৎ কি সেটা নিয়েও আমার চিন্তা হয়। কাঁধে রূপকথার মাথা রাখায় উৎস একটু নড়ে চড়ে বসলো, বলল, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। যেভাবেই হোক, আমি তো আপনার ওয়াইফ। আপনাকে নিয়ে আমার চিন্তা হওয়াটা কি স্বাভাবিক না? বললাম তো, তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আর শুধু আমাকে নিয়ে না, দুনিয়ার কোনো কিছু নিয়েই তোমার চিন্তা করতে হবে না। আপনি ভেতর থেকে খুব একা, তাই না? উৎস হেসে বলল, ব্যাপার না, আমি একাকিত্বের মধ্যে বেড়ে ওঠা এক মানুষ। বাসায় মা, বাবা, ভাই, সঙ্গে এতজন সার্ভেন্ট ছিল, তারপরেও আপনি কিভাবে একাকিত্বের মধ্যে বড় হয়েছেন? উৎস একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, বাদ দাও, সে অনেক লম্বা কাহিনী। বলুন, আমি শুনতে চাই। উৎস বলতে চাইল না, এতে রূপকথা আরো জোরাজোরি শুরু করলো। উৎস জানে রূপকথা নাছোড়বান্দা, সে এই লম্বা কাহিনী শুনে তবেই ক্ষান্ত হবে। রূপকথা আবার বলল, প্লিজ বলেন না। আচ্ছা, সংক্ষেপে বলি। যেভাবে আপনার বলতে এবং আমার বুঝতে সুবিধা হয় সেভাবেই বলুন। উৎস একটা লম্বা শ্বাস ছেড়ে বলা শুরু করলো, আমি ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বাংলাদেশে ছিলাম, তবে হোস্টেলে। এরপর ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত ছিলাম লন্ডনে। ইন্টার পর্যন্ত ওখানকার একটা নামিদামি হোস্টেল থেকে পড়াশোনা করেছে। এরপর আবার ফ্ল্যাটে থেকেছে। আমার এই জীবনের প্রায় অর্ধেকটা সময় কেটেছে পরিবারহীন এতিম বাচ্চাদের মতো। আমার ধারণা ছিল বাসায় থাকলে আমি বিগড়ে যাব, পড়ালেখা ঠিকমতো করব না। তাই তিনি সবসময় আমাকে হোস্টেলেই রাখতেন। রূপকথা জিজ্ঞেস করলো, লন্ডনে আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকতো না? আমার খালার মেয়ে থাকতো তার পরিবার নিয়ে। লন্ডন যাওয়ার আগে কথা হয়েছিল আমি তাদের বাসা থেকে পড়ালেখা করব। রূপকথা জিজ্ঞেস করলো, তাহলে হোস্টেলে ছিলেন কেন? আম্মা আব্বুর উপর রাগ করে। এবার আমি টানা 4 বছর তাদের সঙ্গে ফোনে কোনো যোগাযোগ রাখিনি। তারা প্রতি বছর গিয়ে আমাকে দেখে আসতো। বছর জাস্ট ওই কয়েকটা দিনই তাদের সঙ্গে আমার দেখা হতো, কথা হতো, একসঙ্গে থাকা হতো। রূপকথা বোকার মতো জিজ্ঞেস করলো, মা বাবা আসার সময় কান্না করতেন না? হ্যাঁ, প্রথম প্রথম অনেক কান্না করতাম। বারবার আম্মা আব্বার কাছে অযথা আবদার করতাম আমাকে যেন তাদের সঙ্গে নিয়ে আসে। তখন বছরের ওই কয়েকটা দিনই আমার কাছে ঈদের মতো লাগতো। তাতে দেখি ভীষণ খুশি হতাম। প্রথম প্রথম তো ভাবতাম এবার হয়তো আমাকে তাদের সঙ্গে নিয়ে আসবে। লন্ডনে আব্বার নিজের ফ্ল্যাট আছে, তারা গেলে সেখানেই থাকতো। বছরের সেই কয়েকটা দিন আমিও তাদের সঙ্গে সেই ফ্ল্যাটে থাকতাম। উৎস একটু থেমে আবার বলা শুরু করলো, প্রথম প্রথম যখন লন্ডনে যাই তখন আমার লন্ডনের খাবার দাবার একদমই পছন্দ ছিল না, খেতে পারতাম না। প্রথম 1 বছর আমাকে খাবার নিয়ে অনেক কষ্ট পোহাতে হয়েছে। এরপর ধীরে ধীরে ইউজড হয়ে গেছে। হোস্টেলের রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো তখন আমি আচ্ছন্ন থাকতাম কান্নায়। কত রাত যে আমার কান্না করতে করতে জ্বর এসছে তার হিসেব নেই। জ্বরের ঘরে বারবার আম্মাকে ডাকতাম আর ভাবতাম, ইস, আম্মা যদি এখন পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো। আমার মাথার কাছে বসে জলপট্টি দিয়ে দিত, আমাকে আদর করে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু আফসোস, এসব কিছুই বাস্তবে হতো না। আর অবশ্য আমার বুদ্ধি বয়সের পর আমার সঙ্গে আমার এমন কোনো মুহূর্ত নেই, থাকলেও হয়তো মনে পড়ছে না। তো তখন আমার জ্বর নিজে থেকে এসে আমার নিজে থেকে চলে যেত। আমার মনে আছে একবার আমার ধুম জ্বর এসেছিল। সেই জ্বর নিয়ে আমি টানা 8 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। তখন আম্মা আব্বা দেশ থেকে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে আমার সেবা যত্নের কোনো ত্রুটি রাখে নাই। অথচ তখন আমার ইচ্ছে করেছিল আমার বুকে একটু মাথা রাখতে, আমার বুকে মাথার একটু গল্প শুনতে। কিন্তু বাস্তবতা আমাকে সেই সুযোগ করে দেয়নি। সে জ্বরের পর থেকে আমি একদম চুপ হয়ে গেলাম। আমার পরিবর্তন সবার চোখে লাগলো। সবাই দেখলো আমি চুপ হয়ে গেছে, কিন্তু কেন হয়েছে সেটা কেউ খোঁজ নিয়ে দেখলো না। আমি যেদিন দেশে আসি সেদিন আমাকে জড়িয়ে ধরে আম্মা অনেক কেঁদেছিল। কিন্তু বিশ্বাস করো, সেদিন আম্মার কান্না দেখে আমার একটুও কষ্ট হয়নি, একটুও খারাপ লাগেনি। একটুর জন্য মনে হয়নি আমার আম্মার কান্না থামানো উচিত। সেদিনে খুব বাজেভাবে রিয়েলাইজ করেছিলাম একাকিত্ব আর দূরত্ব মানুষকে ভীষণ স্বার্থপর বানিয়ে দেয়। উৎস কথাগুলো বলার সময় অতীতে এতটাই মগ্ন ছিল যে সে খেয়ালই করেনি তার কথা শুনে তার পাশে বসা মেয়েটি নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। উৎসের পরনের টি শার্ট কাঁধের অংশটা রূপকথার চোখের পানিতে ভিজে একাকার হয়ে গেছে। রূপকথা থেমে থেমে নাক টানছে। রূপকথার কান্না দেখে উৎস সত্যি ভীষণ অবাক হলো। তার ভাবনার বাইরে ছিল কোনো মেয়ে তার জন্য কান্না করবে। উৎস জিজ্ঞেস করলো, আর ইউ ওকে? আমার ভীষণ কষ্ট লাগছে। আপনি এইসব কেন বলতে গেলেন আমায়? তুমি তো জোর করলে আমায়। আর এগুলো তো সংক্ষিপ্ত কাহিনী, পুরোটা বললে তো মনে হয় তুমি স্ট্রোক করবে।
রূপকথা কিছু না বলে শুধু কান্না করছে। উৎস কি করবে বুঝতে পারছে না। একটু সময় নিয়ে আবারও জিজ্ঞেস করলো। এভাবে কান্না করছে কেন? কান্না করার মতো কি এমন বললাম আমি? রূপকথা গলায় ঝুলানো ওড়নাটা দিয়ে নাক মুছে বলল। আমি বিশ্বাসই করতে পারছি না আপনার মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে। তোমাকে তো খুব স্ট্রং একটা মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি একটা ছিচকা তো নেই। শোনো, এসব কথা আমি লাইফে কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি, আজকে ফার্স্ট তোমাকে বললাম। কিন্তু বিশ্বাস করো, তুমি এইভাবে কান্না করবে আগে যদি বুঝতাম, তাহলে আমি তোমার সঙ্গে এসব জীবনও শেয়ার করতাম না। আমি চাইলেও কান্না থামাতে পারছি না, কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার। হে আল্লাহ, কি মুসিবতে পড়লাম। প্লিজ কান্না থামাও। কান্না না থামালে কিন্তু আর কোনোদিন তোমার সঙ্গে কিছু শেয়ার করবো না। রূপকথা নাক টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল। আমি চেষ্টা করছি। ওকে, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার টি শার্টটা যে এভাবে নষ্ট করে দিলে তার কি হবে? ঠিক আছে, ব্যাপার না, আমি একটা নতুন কিনে নেব। উৎস জিজ্ঞেস করলো। টাকা কোথায় পাবে? কেন, আপনি দেবেন? সিরিয়াসলি? আমার টাকা দিয়ে আমাকে টি শার্ট গিফট করবে তুমি? হ্যাঁ, করবই তো। আর আপনার টাকা মানে? আমার টাকা মানে আমার টাকা। বিয়ের পর ছেলেদের বউ ছাড়া নিজের বলতে আর কিছুই থাকে না। আপনি সহ আপনার টাকা পয়সা সব কিছুতেই আমার ভাগ আছে। শেষের লাইনটুকু শুনে উৎসের হৃদয় থমকে গেল। তাকে কেউ নিজের বলে দাবি করছে, চিন্তা করা যায়। অনেক তো রাত হলো, এবার অন্তত ঘুমোতে চলো। ঠিক আছে, আপনি ঘুমোতে যান। উৎস জিজ্ঞেস করলো। তুমি ঘুমাবে না? না, আজকে আর ঘুম আসবে না। এখন না ঘুমালে কাল সবগুলো ক্লাসে ঝিমাবে তুমি। ব্যাপার না। বেশি কথা না বলে ঘুমাতে চলো। সরি, আপনার কথা শুনতে আগ্রহী নই। প্লিজ গিয়ে ঘুমিয়ে পড়ুন। উৎস এবার একটা কাজ করে বসলো। উঠে রূপকথাকে কোলে তুলে নিল। রূপকথা শক্ত করে উৎসের টি শার্টের বুকের অংশ আঁকড়ে ধরে আছে। উৎস বলল। আর একটা কথা বললে কোল থেকে চুপ করে ফেলে দেবো। রূপকথা হেসে বলল। আমি জানি আপনি ফেলবেন না। রূপকথা এক দৃষ্টিতে উৎসের চোখের দিকে তাকিয়ে আছে। উৎস সোজা হেঁটে বিছানার কাছে গিয়ে রূপকথাকে কোল থেকে ফেলে দিল। হঠাৎ এভাবে ফেলে দেওয়ায় রূপকথা নিচে পড়ে গেছে ভেবে ভীষণ ভয় পেয়েছে। পরক্ষণেই দেখলো না, নিচে পড়েনি, তুলতুলে বিছানায় পড়েছে। উৎস বলল। চুপচাপ ঘুমাও। রূপকথা জিজ্ঞেস করলো। আপনি ঘুমোবেন না? উৎস জবাব দিল। টি শার্টের যে বেহাল দশা করেছো, এই বেহাল দশা নিয়ে ঘুমানো যাবে? এ কথা বলে উৎস একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে 3:44 বাজে। এখন ঘুমালে উঠবে কখন, এই সবই ভাবছিল রূপকথা। উৎস চেঞ্জ করে এসে বলল। এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না। তাহলে উঠে পড়তে বসো। রূপকথা হাই তুলতে তুলতে বলল। ওকে, গুড নাইট। কথাটা শেষ করেই ধপাস করে শুয়ে পড়ল রূপকথা। উৎস সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। কলেজ ক্যান্টিনে বসে আছে রূপকথা, ওয়াহি, ইতু। একটু পরই তাদের খাবার চলে আসবে। তিনজন বসে অপেক্ষা করছিল। এর মধ্যেই ইতু বলল। চল, আজ কলেজ ছুটির পর কোথাও থেকে ঘুরে আসি। ওয়াহি জিজ্ঞেস করল। কোথায় যাবে? পাশে যে লেকটা আছে না, ওখানেই চল। বিকেলের টাইমে ওখানে সুন্দর সুন্দর ছেলেরা থাকে। এ ভাই, যে অবস্থা দেখতেছি, তুই তো লুচ্চামের আগুনে পুরো পুরো ধ্বংস হয়ে যাবে। নিজের জীবন ধ্বংস করা শেষ, এখন জামাইয়ের জীবন ধ্বংস করার পালা। তুই না বিয়ে করবি না বলেছিস? জীবনে যদি কখনো বিয়ে করি তাহলে আমার জামাই কি করব। আসলে আমরা পাপী। না হয় বিয়ে করে জামাইয়ের সেবা করার বয়সে কিনা পড়ালেখার মতো পাপ কাজ করতেছি। একটা সিরিয়াস কথা বলি, শোন, আমি ইন্টার ফাইনাল দিয়ে বিয়ে করে নিব। এইটাই ভালো হবে। আমারও মাঝে মাঝে মনে হয় বিয়ে করিনি, কিন্তু পরক্ষণই মনে পড়ে আমার বাসা থেকে অনার্স শেষ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না। এর মধ্যেই তিনজনের খাবার চলে আসলো। ইতু একটা ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়ে রূপকথাকে জিজ্ঞেস করল। কি রে, তুই বল। রূপকথা উল্টো জিজ্ঞেস করল। কি বলবো? বিয়ে কবে করবি? ওয়াহির প্রশ্ন শুনে রূপকথা অপ্রস্তুত হয়ে পড়ল। কি উত্তর দিবে সে? সে তো আগেই বিবাহিত। কিন্তু এই কথাটা এখন বললে ওরা কিভাবে নেবে? ইতু বলল। তুই আবার কোন ভাবনার সাগরে ডুব দিয়েছিস? রূপকথা বানিয়ে একটা মিথ্যা বলে দিল। বলল। কোনো প্ল্যান নেই আমার। তিনজন নাস্তা করতে করতে আরো কিছুক্ষণ গল্প করে ক্লাসে চলে গেল।
কলেজ ছুটির পর রূপকথা বাসায় এসে স্নান করে চেঞ্জ করে নিচে এসে দেখে আয়েশা বেগম লিভিং রুমে বসে আছে। রূপকথা জিজ্ঞেস করলো, লাঞ্চ করেছেন? না, কই করলাম? তাহলে কি কারোর জন্য অপেক্ষা করছেন? দুপুরে উৎসর বাসায় আসার কথা ছিল, ওর জন্যই অপেক্ষা করছিলাম। তোমার সঙ্গে কথা হয়েছে ওর? না, কল দেননি আপনি? আয়েশা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দিয়েছিলাম, ও ধরেনি, ব্যস্ত ছিল হয়তো। রূপকথা রুমে যাচ্ছিল উৎসকে ফোন দিতে, এমন সময় বাইরে থেকে উৎসের গাড়ির আওয়াজ শোনা গেল। আয়েশা বেগম বলল, এই তো এসে গেছে ও। সার্ভেন্টকে টেবিল সাজাতে বলি। আমি বলবো তুমি এক গ্লাস শরবত নিয়ে রুমে যাও। তোমার একটাই কাজ, সেটা হলো আমার ছেলের খেয়াল রাখা, তার যত্ন অত্নি করা। রূপকথা কিছুক্ষণ হাবলার মতো তাকিয়ে থেকে উৎসকে আসতে দেখে কিচেনে চলে গেল। সার্ভেন্টরা জিজ্ঞেস করলো কি লাগবে। রূপকথা বলল, চিনি আর লেবু কোথায় আছে, একটু এনে দিন। একজন সার্ভেন্ট চিনি আর লেবু কেটে দিতেই রূপকথা বেশি করে চিনি দিয়ে কড়া করে এক গ্লাস শরবত বানালো। এরপর শরবতের গ্লাসটা নিয়ে রুমের দিকে হাঁটা ধরল। রূপকথাও তার পেছন পেছন রুমে চলে গেল। উৎস রুমে ঢুকে পেছনে তাকাতেই রূপকথাকে দেখলো মেয়েটা হাতে গ্লাস নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। উৎসকে দেখে রূপকথা হাত নাড়িয়ে বলল, হাই বন্ধু। উৎস জিজ্ঞেস করলো, আমি আবার তোমার কোন দিনের বন্ধু? রূপকথা উৎসের সামনে এসে বলল, ও মা, আপনি জানেন না বিয়ের পর মেয়েদের আসল বন্ধু হলো তাদের জামাই? এসব অদ্ভুত কথা তো একবার তোমার মুখ থেকেই শুনি, তাই তুমি এর আগে এই কথা বলো মানেই আমি শুনিনি। রূপকথা শরবতের গ্লাসটা উৎসের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। উৎস শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক ঢোক শরবত মুখে দিতেই তার কপাল কুঁচকে গেল। তারপর পুরোটা শরবত খেয়ে শেষ করলো। রূপকথা বলল, শরবতটা আমি বানিয়েছি। উৎস গ্লাসটা পাশের টেবিলে রেখে বলল, হ্যাঁ, মুখে দিয়ে বুঝেছিলাম। কিভাবে বুঝলেন? এ বাসায় এত চিনি কেউ খায় না, তারা নিশ্চয়ই জেনে শুনে সার্ভেন্টরা আমার জন্য এত চিনি দিয়ে শরবত বানাবে না। রূপকথার মন খারাপ করে বলল, আমি তো ভেবেছিলাম চিনি বেশি দিলে মজা হবে বেশি, তাই আর কি। আমি কি একবারে বলেছি মজা হয়নি? তার মানে কি মজা হয়েছে? জি ম্যাডাম। রূপকথা খুশি হলো। এরপর উৎসর দিকে এক পা এগিয়ে একদম তার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। উৎস কিছু বুঝে ওঠার আগেই রূপকথা তার গলার টাইটা ধীরে ধীরে খুলে নিল। এরপর ব্লেজারটাও খুলে নিল। শেষে যখন শার্টের বোতাম হাত দিল তখনই উৎস একটু পিছিয়ে গিয়ে বলল, হি আল্লাহ, কি করছো তুমি? মাথা ঠিক আছে? কেন দেখতে পাচ্ছেন না আপনার সেবা করছি? থ্যাংক ইউ সো মাচ, অনেক সেবা করছেন, আর করা লাগবে না। নিচে যান, আমি আসছি। আপনি সবসময় এমন করেন। কথাখানি বলেই রূপকথা নিচে চলে গেল। রূপকথা যেতেই উৎস হাঁপ ছেড়ে বাঁচল। নিজে নিজেই বলল, কি একটা অবস্থা আল্লাহ, মেয়েটার মাথায় আসলেই সমস্যা আছে, নয় এমন পাগলামি কেউ করে? এসব বলতে বলতে উৎস নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে রূপকথাকে দেখে আয়েশা বেগম জিজ্ঞেস করল, উৎস কই? ফ্রেশ হয়ে আসছে। এরপর আয়েশা বেগম সার্ভেন্টদের বলল, টেবিল সাজাও। রূপকথা জিজ্ঞেস করল, বাবা বাসায় নেই? না, গুলশান গেছে। আজকে না নতুন রেস্টুরেন্টার গ্র্যান্ড ওপেনিং। ও হ্যাঁ, শুনেছিলাম তো। এরপর উৎস আসতেই তিনজন লাঞ্চ করতে বসে পড়ল। খাওয়ার মাঝে আয়েশা বেগম বলল, রূপকথা মা, কয়েকদিনের জন্য বাবার বাসা থেকে ঘুরে আসো। রূপকথা সোজা সাপটা জবাব দিল, না, যাব না আমি। তোমার আম্মু আমাকে কল দিয়েছিল, বলল তোমাকে পাঠাতে কয়েকদিনের জন্য। রূপকথা খাওয়া থামিয়ে বলল, প্লিজ এসব বলবেন না, আমার রাগ ওঠে এসব শুনলে। শোনো মেয়ে, রাগ কন্ট্রোল করতে পারলেই দেখবে জীবনে আর কোনো দুঃখ নেই। তাই অল্প কথাতেই এভাবে ঠুসঠাস রেগে যেও না, এটা খুব খারাপ অভ্যাস। রূপকথা মাথা নত করে বলল। সরি। আয়েশা বেগম উৎসকে বলল। তুমি কিছু বলো। উৎস উল্টো জিজ্ঞেস করল, কি বলবো আমি? রূপকথাকে ওর মা যেতে বলেছে। গেলে যাবে, আমার তো কোনো সমস্যা নেই। ও কখন যাবে বলুক, আমি নিজে গিয়ে দিয়ে আসবো ওকে। এটা নিয়ে তোমরা নিজেদের মধ্যে কথা বলে নিও। এরপর আর কেউ কিছুই বলল না। যে যার মতো চুপচাপ খেয়ে নিজেদের রুমে চলে গেল। উৎসের পিছন পিছন রূপকথাও রুমে আসলো। উৎসের সামনে দাঁড়িয়ে বলল,
প্লিজ, আমি কোথাও যেতে চাই না। অ্যাজ ইউ উইশ। এই বিষয়ে আমি কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। উৎস মনে মনে আওড়ালো। মাথায় সিট বিশিষ্ট মহিলা। রূপকথা উৎসের পেটে একটা খোঁচা দিয়ে বলল। এই মনে আছে আজকে না আমাকে আপনার বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল? উৎস পেটে হাত দিয়ে বলল। না, ভুলে গেছি। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন একটু রেস্ট নিতে দিন। রূপকথা বিছানায় ধপ করে উবুর হয়ে শুয়ে বলল। ওকে। উৎসও গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। আজকে তাড়াতাড়ি বাসায় আসার একমাত্র কারণ রূপকথাকে নিয়ে বাহিরে যাওয়া। রূপকথা এই প্রথম তার কাছে কোনো আবদার করেছে। এই 1.5 মাসে কখনো মুখ ফুটে তার কাছে কিছু চায়নি। যেটুকু দরকার সেটুকুই উৎস নিজ থেকেই দিয়েছে। আসরের পর রূপকথার ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই পাশ ফিরে দেখলো উৎসও এখনো ঘুমাচ্ছে। তাকে বিকেলে সচরাচর এভাবে ঘুমাতে খুব কম দেখা যায়। উৎসকে দেখে রূপকথার মায়া হলো। কাল রাতে উৎসর বলা কথাগুলো মনে পড়ে গেল। রূপকথা একটু ঝুঁকে উৎসের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। এতে উৎস একটু নড়েচড়ে আবার ঘুমালো। উৎসের চুলগুলো সিল্কি হওয়াতে ধরতে ভীষণ আরাম। বারবার হাতের মুঠো থেকে বেরিয়ে আসছে চুলগুলো। মাথায় হাত বুলাতে বুলাতে রূপকথার ইচ্ছে করলো চুলগুলো একটু জোরে টেনে দিতে, কিন্তু না, রূপকথা এমন কিছুই করলো না। কাঁচা ঘুম ভাঙলে উৎসের কষ্ট হবে, মূলত এটা ভেবেই রূপকথা নিজের ইচ্ছেকে দমিয়ে রাখলো। এভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর রূপকথা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে উৎসকে ডাকলো। 2 বার ডাকতেই উৎসের ঘুম ভেঙে গেল। উঠে পাশ থেকে মোবাইলের টাইম দেখলো। এরপর রূপকথা জিজ্ঞেস করলো। কখন উঠলে? উঠে ফ্রেশ হয়ে এসে আপনাকে ডাকলাম। ঠিক আছে, রেডি হও। শাড়ি পরি? উৎস ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। কেন? অনেকদিন পরি না শাড়ি, প্লিজ আজকে পরি। আচ্ছা। রূপকথা খুশি হলো। উঠে আলমারি থেকে উৎসের জন্য ইস্ত্রি করা সাদা পাঞ্জাবি পায়জামা বের করে বিছানায় রাখলো। এরপর নিজের জন্য একটা নেভি ব্লু কালার জামদানি শাড়ি বের করলো, সঙ্গে ম্যাচিং 3/4 ব্লাউজ। এই শাড়িটা রূপকথাকে আয়েশা বেগমের একটা বান্ধবী গিফট করেছিল। আজকেই প্রথম পরবে, এর আগে কখনো পরা হয়নি। উৎসব ফ্রেশ হয়ে এসে বিছানায় তাদের দুজনের জামা কাপড় দেখে রূপকথার দিকে তাকালো, বলল। কি শুরু করলে তুমি? মনে তো হচ্ছে কারো বিয়ে খেতে যাচ্ছে। রূপকথা চুলে চিরুনি চালাতে চালাতে বলল। বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিন তো। বউ নিয়ে তো রংঠং করার বয়স আছে আমার? অবশ্যই আছে, কেন নেই? নেই মানে নেই। তোমাকে নিয়ে আজকে একটা জায়গা যাব, সেখানে গেলে সবাই আমাকে দেখে হাসবে, মনে মনে বলবে এই বয়সে এসে ভীমরতি ধরেছে। কেউ কিছু বলবে না, আর বললে আমি তো আছি নাকি। হায় রে নেত্রী। নিন, এবার রেডি হয়ে নিন। উৎস আর কিছু না বলে পাশের রুম থেকে চেঞ্জ করে আসলো। ততক্ষণে রূপকথাও শাড়ি পরে নিয়েছে। উৎস রুমে আসতেই তাকে দেখে বলল। শাড়ির কুচিগুলো ঠিক করে নিন। আমি পারি না এসব। পারেন না তো কি হয়েছে, এখন থেকে শিখুন, পরবর্তীতে কাজে আসবে। উৎস জানে এই মেয়ের সঙ্গে সে কথাই পারবে না, তাই চুপচাপ রূপকথার সামনে হাঁটু গেড়ে বসে তার কুচিগুলো ধরল। উৎসের কাজ দেখে রূপকথা বলল। এই তো বেশ হচ্ছে, শুধু শুধুই ভাব নিয়ে বললেন পারেন না। আমি সত্যিই পারি না। কখনো করেছি নাকি যে পারবো? হয়তো করেছেন, না হয় এত সুন্দর পারফেক্ট ভাবে কিভাবে কুচিগুলো ধরছেন। উৎস কিছু বলল না, চুপচাপ কুচি ঠিক করে সোফায় গিয়ে বসলো। এরপর বসে বসে রূপকথার কার্যক্রম দেখতে লাগলো। রূপকথা শাড়িটা ঠিক মতো পরে হালকা মেকআপ করে নিল। এরপর গলায় একটা সাদা মুক্তোর মালা পরল, আর কানে সাদা মুক্তোর টপ, যেটা আয়েশা বেগমের আরেকজন বান্ধবী গিফট করেছিল। আয়েশা বেগমের বান্ধবীরা যেদিন তাকে দেখতে এসেছিল সেদিন সবাই তার জন্য কিছু না কিছু গিফট এনেছিল। সব শেষে চুলগুলো সাজিয়ে স্মৃতি করে এক পাশে চুলগুলো কানের পাশে গুজে দিল, অন্য পাশের চুলগুলো এমনি ছেড়ে রাখলো। এরপর উৎসকে জিজ্ঞেস করলো। কেমন লাগছে? উৎস একবার উপর থেকে নিচে ভালোভাবে দেখে বলল। হাই হিল পরাই বড় বড় লাগছে। সুন্দর লাগছে কিনা সেটা জানতে চেয়েছি। জি ম্যাডাম, সুন্দর লাগছে। একদমই বাচ্চা বাচ্চা লাগছে। তার মানে কি আমাকে এমনি বাচ্চা বাচ্চা লাগে? সেটা কখন বললাম? তাহলে কি আমাকে বুড়ি লাগে? ধরো, মানুষের মতোই লাগছে। এবার বের হও, লেট হচ্ছে। রূপকথা একটা লিপস্টিক উৎসের হাতে দিয়ে বলল। এটা একটু আপনার পকেটে রাখুন, যখন চাইবো তখন দেবেন একটু। উৎস উপরের দিকে তাকিয়ে বলল। হে আল্লাহ,
এই মেয়ে দিচ্ছে আমাকে পাগল বানিয়ে রাস্তায় না ছাড়া পর্যন্ত ক্ষান্ত হবে না। প্লিজ রাখুন না, এমন কেন করছেন? পাগল কি তুমি হবে নাকি আমাকে বানাবে? রূপকথা চোখ টিপে বলল। আমি তো আরো আগে থেকেই আপনার জন্য পাগল। রূপকথার চোখ টিপা দেখে উৎস ভীষণ ক্ষেপল, বলল। দাও, লিপস্টিক সহ আরো কি কি দিতে চাও সব দাও, পারলে তুমি সব পকেটে ঢুকে যাও। রূপকথা লিপস্টিকটা উৎসের প্যান্টের পকেটে রেখে বলল। বাস এটাই। এসব চোখ ট্যাপাট্যাপি কার থেকে শিখেছো? রূপকথা হেসে আবারও চোখ টিপল। এরপর আর কিছু না বলে মোবাইলটা হাতে নিয়ে উৎসের সঙ্গে বের হয়ে গেল। উৎস বলল। আমি গাড়ি বের করছি, তুমি আমার রুমে গিয়ে বলে আসো আমরা বাইরে যাচ্ছি। রূপকথা উৎসের কথা মতো আয়েশা বেগমের রুমে চলে গেল। এরপর তাকে বলল। আমি আর আপনার ছেলে বাইরে যাচ্ছি। আয়েশা বেগম দেখে বলল। মাশাল্লাহ, কারো নজর না লাগুক, সাবধানে যাও, ডিনার করে তবেই ফিরো। রূপকথা আয়েশা বেগমের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলো। এরপর গাড়িতে গিয়ে উৎসের পাশের সিটে বসলো। উৎস নিজে ড্রাইভ করছে। রূপকথা বলল। একটা গান বাজাই? না, গান ভালো লাগে না আমার। প্লিজ বাজাই না, একদম হালকা সাউন্ডে বাজাবো। না বললাম তো। না, আমি তো বাজাবই। তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? জাস্ট ফর্মালিটি মেনটেন করলাম। এরপর রূপকথা শয়তানি হাসি দিয়ে ফুল সাউন্ডে একটা গান বাজালো। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাই কাছে আমায় বাবাই দিছে বিয়া। রূপকথার বাজানো গান শুনে উৎসের গাড়ি ব্রেক ছাড়া হয়ে গেল। তাড়াতাড়ি গাড়িটা এক পাশে দাঁড় করিয়ে গানটা বন্ধ করে রূপকথার দিকে কটকটে দৃষ্টিতে তাকালো, বলল। সামনে পেছনে দুই দিকের গার্ডদের গাড়ি, তুমি কি আমার মান সম্মান ডুবাবে? রূপকথা অবাক হয়ে বলল। গার্ড কেন? আমরা কি যুদ্ধ করতে যাচ্ছি নাকি? এমনিতেও আমার আশেপাশে গার্ড থাকে, তার মধ্যে এখন একটা কোম্পানির সঙ্গে ঝামেলা চলছে, একে পেলেই হয়তো আমার উপর আক্রমণ করতে পারে, তার মধ্যে আবার তোমাকে নিয়ে বের হয়েছে, তাই সব মিলিয়ে গার্ড একটু বাড়িয়ে দিয়েছে। রূপকথা হয়তো ভয় পেল কিছুটা। উৎসের হাত ধরে বলল। তাহলে চলেন বাসায় ফিরে যাই। আচ্ছা, আমার কলেজের আশেপাশেও কি গার্ড থাকে? উৎস একটু থেমে বলল। হয়তো থাকে, তুমি জানো আমাদের বাড়িটা 24 ঘন্টা গার্ড দ্বারা কড়া নিরাপত্তায় থাকে, বাইরের একটা মশা মাছিও বাউন্ডারি ক্রস করতে পারবে না। রূপকথা জিজ্ঞেস করল। কিন্তু এরা থাকে কোথায়? দেখি না কেন আমি? দেখো ঠিকই, কিন্তু চিনতে পারো না। আমার সত্যিই ভয় করছে, প্লিজ চলেন না বাসায় ফিরে যাই। উৎস গাড়ি স্টার্ট দিয়ে রূপকথাকে জিজ্ঞেস করল। আমাকে বিশ্বাস করো? অবশ্যই করি, এটা আবার জিজ্ঞেস করা কি আছে? তাহলে তো ভয় পাচ্ছ কেন? বিশ্বাস রাখো, নাকের আগে নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ তোমার কোনো ক্ষতি হতে দেব না। রূপকথা আর কিছু বলল না, স্বাভাবিক হয়ে বসলো। উৎস ড্রাইভ করার ফাঁকে বারবার রূপকথাকে দেখছে। মেয়েটাকে সত্যি আজ আকাশ থেকে নামা কোনো এক নীল পরী মনে হচ্ছে। উৎস না চাইলেও তার চোখ বারবার সেই নীল পরীর দিকেই থামছে। এর আগে কখনো কোনো মেয়েকে এত গভীরভাবে পরখ করেছে বলে মনে পড়ছে না তার। উৎস রূপকথার হাতের দিকে তাকিয়ে বলল। হাতে কিছু পরনে যে, হাত কেমন খালি খালি লাগছে? এই শাড়ির সঙ্গে ম্যাচিং কোনো চুড়ি নেই, তাই পরিনি। এটার সঙ্গে কি কালারের চুড়ি মিলবে? নেভি ব্লু কালার। ঠিক আছে, কোনো শপিং মলের সামনে দাঁড়াবো, সেখান থেকে কিনে নিও। শপিং মল লাগবে না, এই টাইমে অনেকেই রাস্তার পাশে বসে কাছে চুড়ি বিক্রি করে, এদের থেকে নিব। উৎস আর কিছু বলল না। রূপকথা বাইরে তাকিয়ে আছে। উৎস রাস্তার পাশে খেয়াল রাখছে কোথাও চুরি বিক্রি হচ্ছে কিনা। রাস্তার পাশে একজন মহিলা চুরির ডালা নিয়ে বসেছে। নানা রকমের চুড়ি আছে তার ডালায়। উৎস গাড়িটা মহিলার সামনে নিয়ে দাঁড় করালো। এরপর পাশের গ্লাসটা নামিয়ে ডালা থেকে নেভি ব্লু আর সাদা দু মুঠো চুড়ি কিনে নিল। রূপকথা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসের দিকে। উৎস চুড়িগুলো রূপকথার হাতে দিয়ে বলল। এগুলো পরে নাও। রূপকথা একটা নেভি ব্লু একটা সাদা এভাবে করে দু হাতে চুড়িগুলো পরে নিল। উৎসকে জিজ্ঞেস করল। কোথায় যাচ্ছি আমরা? উৎস উল্টো জিজ্ঞেস করল। কোথায় যেতে চাও তুমি? চলুন রমনা পার্কে যাই। ওখানে প্রেমিক প্রেমিকারা যায় প্রেম করতে, আমরা কি করব? আমরাও তো প্রেমিক প্রেমিকা। উৎস কিছু বলল না। রূপকথার কথা শুনে নীরবে হাসলো। রাস্তায় তেমন জ্যাম নেই দেখে ভালো লাগছে কিছুটা। স্বস্তিতে ড্রাইভ করতে পারছে। কিছুক্ষণের মধ্যেই তারা রমনা পার্কে পৌঁছে গেল। রূপকথা গাড়ি থেকে নামতেই তার মনটা নেচে উঠল, কারণ সামনেই একটা পিচ্চি মেয়ে বেলি ফুলের গাজরা বিক্রি করছে। রূপকথা উৎসকে বলল। বেলি ফুল কিনে দিন।
উৎস পিচ্চি মেয়েটার থেকে দুটা গাজরা নিল। রূপকথা বুঝতে পারল না দুটা কেন। উৎস গাজরা দুটো রূপকথার হাতে দিয়ে বলল, একটা হাতে পড়ো, অন্যটা চুলের একপাশে ছেড়ে দাও। রূপকথা ফুলগুলো হাতে নিয়ে আশেপাশে একবার দেখে নিল। এরপর একটা ছেলেকে ডাকলো। উৎস জিজ্ঞেস করলো, আরে ডাকছো কেন? চিনো নাকি তাকে? রূপকথা উৎসের কথায় পাত্তা দিল না। ছেলেটা আসতেই রূপকথা একটা গাজরা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, গাজরাটা একটু আমার হাতে পরিয়ে দিতে পারবেন? রূপকথার কথা শুনে ছেলেটা ভ্যাবাচাকা খেলো। হ্যাবলার মতো জিজ্ঞেস করলো, আমি? জি আপনি। ছেলেটা উৎসের দিকে তাকালো। উৎস ছেলেটাকে বলল, মানে ভাই, আপনি আসতে পারেন। উনি আসলে মজা করছেন আপনার সঙ্গে। উৎসের কথা শুনে ছেলেটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। বলল, ও তাই? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ভাই, আসি তাহলে। এই কথা বলে ছেলেটা চলে গেল। ছেলেটা যেতেই উৎস বলল, পার্কে আসতে না আসতে কি শুরু করলে তুমি? রূপকথা জিজ্ঞেস করলো, কই কি করলাম? ছেলেটাকে কেন ডাকলে? গাজরাটা পরিয়ে দিতে। সেটা আমাকে বললে হয় না? রূপকথা এবার ইচ্ছে মতো কথা শোনানোর সুযোগ পেল। বলল, আপনাকে কেন বলবো? আপনার চোখ নেই? আপনি দেখেননি আমার এক হাতে মোবাইল? আপনি জানেন না নিজে নিজে গাজরা পরা যায় না? সবকিছু আমি বলে দিতে হবে কেন? নিজের বুদ্ধি নেই? নিজের আক্কেল নেই? উৎস আর বলতে দিল না রূপকথাকে। তাড়াতাড়ি মুখ চেপে ধরে বলল, হয়েছে, চুপ করো। দাও, আমি পড়িয়ে দিচ্ছি। লাগবে না। উৎস রূপকথার হাত থেকে গাজরাগুলো নিয়ে নিল। এরপর চুলের পাশে কালো ক্লিপ দিয়ে একটা গাজরা লাগিয়ে দিল। উৎস গাজরা চুলে আটকানোর সময় রূপকথা কিছু সেলফি তুলে নিল। উৎস জিজ্ঞেস করল, কোন হাতে পড়বে? রূপকথা মোবাইলটা উৎসের পকেটে রেখে বাম হাতের চুড়িগুলোর সঙ্গে ডান হাতে পড়ল। এরপর মোবাইলটা নিয়ে ক্যামেরা অন করে উৎসের দিকে বাম হাতটা বাড়িয়ে দিল। উৎস সুন্দর করে রূপকথার হাতে গাজরাটা পরিয়ে দিল। রূপকথা বলল, এখন থেকে এইভাবে নিজের আক্কেল খাটিয়ে কাজ করতে শিখুন, না হলে রাস্তাঘাটে ছেলেদের থেকে হেল্প নিতে হবে আমায়। হয়েছে, এবার ভেতরে চলো। এরপর দুজন পুরো পার্কটা ঘুরে দেখতে লাগলো। ঢাকার মধ্য থেকেও রূপকথা কখনো রমনা পার্কে আসেনি। আজই প্রথম এলো। তার কাছে সব কিছুই নতুন, সব কিছুই সুন্দর। তাই যা দেখছে তাই ক্যামেরা বন্দি করছে। মাঝে মধ্যে উৎসকে নিয়ে সেলফিও তুলছে। উৎসের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রূপকথা পাগলামিতে সামিল হতে হচ্ছে, কারণ তার এসব ছবি তোলা মোটেও পছন্দ না। দুজন হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গায় গিয়ে দাঁড়ালো। রূপকথা বলল, এত সুন্দর করে শাড়ি পরে এসেছি, কিছু ছবি তুলে দিন না। ঠিক আছে, দাঁড়াও, তুলে দিচ্ছি। এরপর উৎস নিজের ফোনের রূপকথার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিল। সচরাচর কারো তোলা ছবি রূপকথার পছন্দ হয় না, কিন্তু আজকের সব ছবি ওর ভালো লেগেছে। নিজের ছবি তোলা শেষ হতেই উৎসকে বলল, দাঁড়ান, এবার আপনার ছবি তুলে দিই। না, আমি তুলি না। না, আপনাকে ছবি তুলতেই হবে। বললাম তো তুলবো না। তুলতে হবে বলেছি মানে তুলতেই হবে। রূপকথা উৎসকে জোর করে দাঁড় করিয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিল। উৎস বলল, হয়েছে, এবার চলো বাকিটা ঘুরে দেখে। আরে দাঁড়ান, আমাদের দুজনে কিছু ছবি তুলি। উৎস জিজ্ঞেস করল, কে তুলে দেবে? রূপকথা একটা মেয়েকে বলল, এক্সকিউজ মি আপু। আমাকে বলছেন? জি আপু, আপনাকেই। একটু হেল্প করবেন? কি হেল্প আপু? আমাদের কিছু ছবি তুলে দিতে পারবেন? ওকে, নো প্রবলেম। মোবাইল দিন। রূপকথা নিজের ফোনটা মেয়েটার দিকে দিল। এরপর উৎসের পাশে দাঁড়িয়ে বলল, আমার কাঁধে হাত রাখুন। কি বলছো তুমি? বেশি কথা না বলে যা বলছি তাই করুন। বেশি কথা বললে এক্ষুনি সানডে মানডে একদম ক্লোজ করে দেব। উৎস আর কিছু বলল না, কারণ সে পাবলিক প্লেসে নিজের মান সম্মান হারাতে চায় না। তাই চুপচাপ রূপকথাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। এদিকে সেদিকে সামনে পেছনে তাকিয়ে অনেক স্টাইলের ছবি তোলা শেষে মেয়েটা বিরক্ত হয়ে বলল, আর কত আপু? ব্যাস আপু, হয়ে গেছে, আর লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। মেয়েটা ওয়েলকাম পর্যন্ত বলল না, সোজা হেঁটে চলে গেল। উৎস বলল, মেয়েটা তোমার উপর বিরক্ত হয়ে গেছে। রূপকথা ছবি দেখতে দেখতে বলল, ব্যাপার না, দেখুন ছবিগুলো কি সুন্দর উঠেছে। চলো বের হওয়া যাক। রূপকথা উৎসের পাশে হেঁটে গাড়ির দিকে যাচ্ছে। উৎস বলল, তোমার হাঁটা দেখে আমার ভয় লাগছে। কেন? যে হাই হিল পরেছো, কখন আবার পা মচকে ফেলো। পা মচকালে এবার কি সমস্যা? আপনি তো আছেন, আমায় কোলে করে নিয়ে বাসায় যাবেন। উৎস কিছু বলল না। গাড়িতে দুজন পাশাপাশি বসে আছে। উৎস ড্রাইভ করছে।
রূপকথা জিজ্ঞেস করলো। এখন কোথায় যাচ্ছি আমরা? রেস্টুরেন্টে। রূপকথা জিজ্ঞেস করলো। গুলশান? হ্যাঁ। রূপকথা আর কিছু বলল না, পাশের গ্লাসটা নামিয়ে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে রইল। গাড়ির ঠান্ডা বাতাসে রূপকথার চুলগুলো উঠছে। উৎস ড্রাইভ করার ফাঁকে ফাঁকে বারবার রূপকথাকে দেখছে। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। রূপকথার এই রূপ উৎসকে বারবার টানছে। না চাইতেও তার চোখ বারবার রূপকথাকে খুঁজে নিচ্ছে। গুলশানের বিশালবহুল একটি 10 তলা বিল্ডিং এর নাম সিকিউর সিটি, যার 3য় তলায় উৎসদের শপিং মল এবং 4র্থ তলায় রেস্টুরেন্ট। উৎস সিকিউর সিটির সামনে গাড়ি থামালো। উৎস গাড়ি থেকে নেমে অন্য পাশে গিয়ে দরজা খুলে রূপকথাকে বলল, নামো। এক হাত বাড়িয়ে দিন। উৎস রূপকথার কথা রাখলো, নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। রূপকথা উৎসের হাতটা ধরে সুন্দর করে নেমে দাঁড়ালো। উৎস মোবাইল বের করে কাউকে কল দিল, বলল, গাড়ি রেখে যাচ্ছি, পার্কিংয়ে রেখে এসো। এরপর রূপকথাকে বলল, চলো। রূপকথা উৎসের হাত ধরে ভেতরে প্রবেশ করলো। এরপর দুজন লিফটের সামনে গিয়ে লিফটের জন্য অপেক্ষা করছিল। একটু পরই লিফট এসে থামলো তাদের সামনে। লিফট থেকে বের হওয়া ব্যক্তিকে দেখে রূপকথা অপ্রস্তুত হয়ে পড়ল। তাড়াতাড়ি করে উৎসের পেছনে গিয়ে দাঁড়ালো, কারণ সামনে আদিপ দাঁড়িয়ে আছে। আদিপ রূপকথা আর উৎসকে দেখে ভীষণ অবাক হলো। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে উৎসকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো, আপনি? আদিপ রূপকথাকে দেখার চেষ্টা করে বলল। জি ভালো। পাশে কি স্যার? উৎস এক হাত দিয়ে রূপকথাকে টেনে পাশে এনে দাঁড় করালো। এরপর বলল, আমার ওয়াইফ। উৎসের বলা কথাটা শুনে আদিপের মাথায় আকাশ ভেঙে পড়ল। মাথা চক্কর দিয়ে উঠল। রূপকথা আদিপের দিকে তাকিয়ে হ্যাবলার মতো একটা হাসি দিল, বলল, আসসালামু আলাইকুম স্যার। রূপকথার সালাম আদিবের কান পর্যন্ত গেল না। উৎস গলা ঝাঁকি দিয়ে বলল, এদিকে কোনো কাজে এসেছিলেন? আদিপের ধ্যান ভাঙলো, বলল, জি, একটা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। আচ্ছা, আসছি তাহলে। স্যার একটা কথা ছিল। জি বলুন। আদিপ রূপকথার দিকে তাকিয়ে বলল, আমি আর আপনাদের বাসায় পড়াতে যেতে পারবো না আসলে। উৎস থামিয়ে দিল, মুস্কি হেসে বলল, নো প্রবলেম, এক্সকিউজ দিতে হবে না। আদিপ আর দাঁড়ালো না, সোজা চলে গেল। উৎস লিফটে উঠে রূপকথাকে জিজ্ঞেস করলো। আদিব এভাবে অবাক হলো কেন? রূপকথা তো ঠিকই বুঝে গেছে আদিপের এত অবাক হওয়ার কারণ। এরপরও সে বলল, আমি কিভাবে জানবো? না, আমি ভাবলাম তুমি নিজেকে আমার কাজিন টাজিন হিসেবে পরিচয় দিয়েছো নাকি, যে ওয়াইফ শুনে এমন ফিট খেলো। রূপকথার কাশি উঠে গেল, বলল, কি সব বাজে বাজে বলছেন? স্বামী হন আমার, স্বামী ভুলে গেছেন আপনি? উৎস তো নিজেও আসল কাহিনী জানে। আদিপ একদিন তাকে বলেছিল, আপনার কাজিনের ব্রেন খুবই ভালো, একটু বুঝিয়ে দিলেই হয়ে যাবে। সেদিনই বুঝে গিয়েছিল রূপকথা রাগ করে তাকে কাজিন বলে পরিচয় দিয়েছে। উৎসের ভীষণ হাসি এসেছিল, ইভেন এখনো আসছে। 4র্থ তলায় গিয়ে লিফট থামলো। রূপকথা উৎসের হাত ধরে টেবিলের ভেতরে প্রবেশ করতেই দুজন লোক তাদের ফুলে বুফে দিয়ে ওয়েলকাম করলো। রেস্টুরেন্টের শেফ, স্টাফ সবাই যেন তাদেরই অপেক্ষা করছিল। রূপকথা একবার চোখ বুলিয়ে পুরো রেস্টুরেন্টটা দেখে নিল। খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। উৎস রূপকথাকে নিয়ে বসলো। এরপর ম্যানেজার এসে হাতে মেনু দিয়ে বলল, স্যার। উৎস রূপকথাকে দেখিয়ে বলল, মেনুটা আপনাদের ম্যাডামকে দিন। এত সুন্দর করে বলায় রূপকথা খানিক লজ্জা পেল, আবার খুশি হলো, বলল, আপনি দিন। উৎস নিজের পছন্দ মতো নানা রকমের খাবার অর্ডার দিল। রূপকথা বসে বসে সেলফি তুলছে। উৎস বসে বসে তার কাণ্ড কারখানা দেখছে। রূপকথা কিছুক্ষণ নিজে নিজে সেলফি তোলার পর বলল, এই আমাকে কিছু ছবি তুলে দিন। সারাদিন শুধু ছবি আর ছবি, এত ছবি দিয়ে করবেটা কি? আপনি ছবি তুলে দিবেন নাকি আমি কোনো স্টাফকে ডাকবো? উৎস তাড়াতাড়ি মান সম্মান থাকতে মোবাইলটা বের করে বলল। পোজ দাও। রূপকথা একের পর এক স্টাইল করে ছবি তুলছে। উৎস বিরক্ত হচ্ছে ঠিকই, তবে সেটা প্রকাশ করছে না। রেস্টুরেন্টের ম্যানেজার উৎসের পূর্ব পরিচিত। উৎসের আর রূপকথার বিয়ের খবরটা প্রথমে তেমন কেউ না জানলেও এখন ধীরে ধীরে সবাই জানছে এবং অবস্থান নিচ্ছে। ম্যানেজার রূপকথা আর উৎসকে দেখে মনে মনে বলল, আগে শুনেছি বিয়ে শাদি করব না, ওমা এখন দেখছি বিয়ে করে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে।
উৎসদের সব খাবার অলরেডি চলে এসেছে। এই টাইমে উৎস আর রূপকথা আসবে বলে রেস্টুরেন্ট পুরো ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে ফারুক জাওয়াদ। রূপকথা ছবি তোলা শেষ করে উৎসকে বলল, আপনার ছবি তুলে দিই? নো থ্যাঙ্কস, এবার খাই। খাবেন? আচ্ছা একটু পরে খান, আমি কয়েকটা ছবি ভিডিও করে দিই। প্লিজ, দোহাই লাগে। আমার মান সম্মান এভাবে লাটে তোলো না। আরে মান সম্মান লাটে তুলবো কেন? বেশি কথা বলছেন আপনি, চুপচাপ বসেন তো। আমি কয়েকটা ছবি ভিডিও নিলেই খাওয়া শুরু করবেন। উৎস আর কিছু না বলে লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ বসে আছে। তার সত্যি খিদে লেগেছে। উৎসের মুখ দেখে রূপকথার মায়া হলো, তাই অল্প কিছু ছবি ভিডিও নিয়ে বলল, শেষ আমার, আপনি খাওয়া শুরু করুন। হাত ধুতে আসো। এরপর দুজন গিয়ে হাত ধুয়ে আসলো। রূপকথা সেখানে গিয়েও দুজনের মিরর পিক তুলতে ছাড়ল না। এরপর এসে দুজন খাওয়া শুরু করলো। রূপকথা খাচ্ছিল, উৎস জিজ্ঞেস করলো, খাবারের টেস্ট কেমন? এক কথায় অসাধারণ। আমরা এখন থেকে মাঝে মধ্যেই এখানে আসব, ঠিক আছে? আচ্ছা, এখন খাও। রূপকথা আর কিছু বলল না। দুজনের খাওয়া শেষ হতেই ম্যানেজার তাদের দিকে এগিয়ে এলো। রূপকথাকে জিজ্ঞেস করলো, ম্যাম খাবারের টেস্ট কেমন ছিল? রূপকথা হেসে বলল, জি ভালো ছিল। এরপর দুজন রেস্টুরেন্ট থেকে বের হলো। রূপকথা বলল, গুলশানের সুগার মাম্মিরা নাকি কচি পোলা দেখলে খপ করে ধরে ফেলে। উৎস ভ্রু কুঁচকে বলল, কিসব আজগুবি কথা বলছো? আমি শুনেছি, তাই প্লিজ আমার আঁচল ধরে হাঁটুন। আমি কি তোমার শোনা কথা সে কোচে বলা? রূপকথা হেসে বলল, তা নয়তো কি? কথা বলতে বলতে তারা 3 তলার শপিং মলে চলে এলো। রূপকথা বলল, শপিং মলে কেন আসলাম আমরা? তুমি শপিং করবে বলে। রূপকথা জিজ্ঞেস করলো, শপিং মলটা কি আপনাদের? হ্যাঁ, এখন যাও, যা যা পছন্দ হয় কিনে নাও। উৎস একজন মহিলা স্টাফকে ডেকে বলল, ওনাকে নিয়ে যান, যা যা পছন্দ হয় প্যাক করে দিবেন। অবশ্যই স্যার। ম্যাম প্লিজ আসুন আমার সঙ্গে। রূপকথা উৎসকে ফিসফিস করে বলল, প্লিজ আপনিও আসুন। আমি গিয়ে কি করব? আমায় ড্রেস পছন্দ করে দিবেন। উৎস আর কথা না বাড়িয়ে রূপকথার সঙ্গে গেল। এরপর স্টাফকে বলল, আপনি অন্যদিকে যেতে পারেন। ওকে স্যার, কোনো সমস্যা হলে জানাবেন। উৎস রূপকথাকে বলল, যা যা লাগবে নিয়ে যাও। আমার তো সবই আছে, কি নেব? যা ইচ্ছা নাও। শাড়ি নেব? নাও। এরপর উৎস রূপকথাকে নিয়ে শাড়ির পাশে গেল। রূপকথা বলল, আপনি পছন্দ করুন। উৎস অনেকগুলো শাড়ি দেখে 3টা বেছে নিল। একটা পার্পেল, একটা অলিভ আর একটা ম্যাজেন্টা রঙের। রূপকথা বলল, এত শাড়ি কেন নিচ্ছেন? আমি তো শুধু একটা নিতে বলেছি। এসেছো যখন নিয়ে যাও। আর কি লাগবে? কিছু টি শার্ট নেব। উৎস জিজ্ঞেস করলো, মাসে আব্বা আছে, উদয় আছে, ওদের সামনে তুমি টি শার্ট পরবে? আরে রাতে ঘুমানোর সময় পরবো। 3 পিস বা টপস পরে ঘুমাতে পারি না আমি। বাসায় থাকতে কখনো এইসব পরিনি, আপনাদের বাসায় এসে শিখছি। নিতেই হবে। আপনার সমস্যা হলে নেয়ার দরকার নেই। উৎস চুপ রইল। রূপকথাকে নিয়ে টি শার্ট কালেকশনে গেল। সেখান থেকে ব্ল্যাক, হোয়াইট, বেবি পিঙ্ক আর পার্পেলের 4টি টি শার্ট নিল। রূপকথা কিছু বলছে না, চুপ করে আছে। উৎস জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে? রূপকথা চুপ। উৎস আবারও জিজ্ঞেস করলো, কি হলো, চুপ করেছো কেন? লাগবে, কিন্তু আপনি যাওয়ার দরকার নেই। একজন মহিলা স্টাফকে ডেকে দিন, আমি ওনার সঙ্গে যাব। উৎস কথা না বাড়িয়ে একজন মহিলা স্টাফকে ডেকে বলল, রূপকথা যেখানে যেতে চায় সেখানে নিয়ে যেতে। কিছুক্ষণ পর রূপকথা ফিরে এলো। উৎস বলল, জুতার কালেকশন দেখতে চলো। লাগবে না, জুতো তো আছেই। এসেছো যখন নিয়ে যাও। আর কিছু ভালো 3 পিস নাও। এত কিছু দিয়ে কি করব? আর কিছু লাগবে না, চলেন বের হই। উৎস শুনল না। নিজের পছন্দ মতো কয়েকটা ভালো ভালো 3 পিস বেছে নিল। তারপর জুতার কালেকশনে গিয়ে একজোড়া ফ্ল্যাট আর একজোড়া সাদা স্লিকার নিল। রূপকথা বলল, আর কিছু লাগবে না, এবার প্লিজ চলেন যাই। উৎস কাউন্টারে গিয়ে বলল, সবগুলো শপিং ব্যাগ বাসায় পাঠিয়ে দিন। আর যে শাড়ি পাঞ্জাবিগুলো রেডি রাখতে বলেছিলাম সেগুলো রেডি আছে তো? কাউন্টারের স্টাফটা বলল, জি স্যার। ঠিক আছে, একজনকে পাঠাচ্ছি। শাড়ি পাঞ্জাবিগুলো তার কাছে দিয়ে দিবেন। ওকে স্যার। উৎস আর না দাঁড়িয়ে রূপকথাকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে লিফটে উঠে নিচে চলে গেল। এরপর গাড়িতে উঠে গেল একটা বিশেষ জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। রূপকথা উৎসকে বলল, আমার লিপস্টিকটা দিন। উৎসর সামনেই রেখেছিল লিপস্টিকটা। রূপকথা চাওয়ায় দিয়ে দিল। রূপকথা লিপস্টিকটা ঠোঁটে মেখে জিজ্ঞেস করলো, এখন কোথায় যাচ্ছি আমরা? সারপ্রাইজ, গেলে দেখতে পাবে।
রূপকথা আর কিছু জিজ্ঞেস করলো না, চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে বসে রইল। উৎসের গাড়ি একটা বাউন্ডারির দেওয়াল দেওয়া বাড়ির সামনে এসে থামলো। গেটের উপর বড় করে লেখা শান্তিনিবাস। উৎসের গাড়ি দেখতেই দারোয়ান গেট খুলে দিল। এরপর উৎস গাড়ি নিয়ে ভেতরে চলে গেল। বাড়ির ভেতরে দোতলা একটা বিল্ডিং, তার সামনেই এক পাশে ছোট্ট একটা বাগান আর অন্য পাশে পুকুর। রাত হলেও লাইটিনের কৃত্রিম আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। রূপকথা গাড়ি থেকে নেমে উৎসকে জিজ্ঞেস করল, কোথায় এসেছি আমরা? নাম দেখি বুঝুনি? শান্তিনিবাস লেখা দেখলাম। এটাই আমাদের সেই বৃদ্ধাশ্রম। ও আচ্ছা, কতজন থাকে এখানে? ভেতরে গেলেই দেখতে পাবে। এরপর উৎস কাউকে ফোন দিল, বলল, সব জিনিসপত্র নিয়ে ভেতরে এসো। উৎস ফোনটা পাঞ্জাবির পকেটে ভরে বলল, রূপকথা, একটা অনুরোধ রাখবে? রূপকথা জিজ্ঞেস করল, কি? চুলগুলো খোপা করে মাথায় একটু আঁচলটা টেনে দিও। রূপকথা কথা না বাড়িয়ে ফোনটা উৎসের হাতে দিল। এরপর চুল থেকে ফুলটা খুলে গাড়ির দরজায় খুলে সামনে রেখে দিল। এরপর সুন্দর করে একটা হাত খোপা করে মাথায় লম্বা করে আঁচল টেনে দিল। উৎসকে জিজ্ঞেস করল, হয়েছে? থ্যাংক ইউ। এরই মধ্যে কালো প্যান্ট পরিহিত এক লোক আসলো, হাতে অনেকগুলো ব্যাগপত্র নিয়ে। উৎস তাদের বলল, সবগুলো ব্যাগ ভেতরে রেখে গেটের বাইরে অপেক্ষা করো। লোকগুলো উৎসের কথা মতো ব্যাগগুলো ভেতরে দিয়ে গেটের বাইরে চলে গেল। রূপকথা বলল, কেউ নেই নাকি? সবকিছু এমন নিস্তব্ধ কেন? সবে আছে, তুমি ভেতরে চলো। এরপর দুজন ভেতরে গেল। রূপকথা ভেতরে ঢুকে অবাক হলো, কারণ ভেতরের পরিবেশ দেখে কোনো মতেই বোঝার জো নেই এটা যে একটা আশ্রম। সবাই রূপকথাকে ভীষণ আদর করছে। এখানে অনেকেই স্বামী স্ত্রী, আবার অনেকেই আছে একা। কারো স্ত্রী মারা গেছে তো কারো স্বামী। এসব মানুষদের জন্য রূপকথার কষ্ট হলো, মায়া হলো। তাদের প্রতি উৎসের আদর দেখে ভীষণ খুশি লাগছে। এই মানুষগুলোর সঙ্গে উৎস কি সুন্দর হেসে হেসে কথা বলছে, অথচ বিয়ের এত দিনেও এর আগে কখনো উৎসকে এভাবে হাসতে দেখেনি রূপকথা। আশ্রমের বয়স্ক মানুষগুলো তাকে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে। এখানে নারী পুরুষ সব মিলে মোটামুটি 70 জনের থেকেও বেশি মানুষ আছে। প্রথম তলায় আর দ্বিতীয় তলায় মিলে প্রায় 28টি রুম আছে। রূপকথাকে মহিলারা সবাই পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছে আর উৎসের গুণগান গাইছে। আসমা নামের একজন মহিলা বলল, আমাদের বাবা বিয়ে করেছে শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি। এরপর সবাই মিলে বায়না ধরলাম তোমাকে দেখতে চাই বলে, কিন্তু ওর ফোনে তোমার কোনো ফটো ছিলই না, তাই দেখতে পারিনি। পরে আমাদের আগ্রহ দেখে বাবা বলল তোমাকে একদিন নিয়ে আসবে আমাদের সঙ্গে দেখা করাতে। রূপকথা হাসলো। এরপর আরেকজন মহিলা বলল, বৌমা, আমাদের ছেলেটা খুব ভালো, কখনো কষ্ট দিও না, সব সময় ওর সুখ দুঃখে পাশে থেকো, আর মাঝে মধ্যে ওর সঙ্গে এসে আমাদের সাথে দেখা করে যেও। রূপকথা হেসে বলল, ঠিক আছে। সবাই মিলে আরো কিছুক্ষণ গল্প করে ডিনার করে নিল। ডিনার শেষে সবার জন্য নিয়ে আসা গিফটগুলো সবাইকে দেওয়া হলো। রূপকথা সবার সঙ্গে বেশ আনন্দ করেছে। তার জীবনের অন্যরকম একটা এক্সপেরিমেন্টস এটা। এর আগে কখনো সে কোনো আশ্রমে যায়নি। সবটা তার কাছে নতুন। রাত তখন 10টা বাজে। রূপকথা তখনও সবার সঙ্গে খোশ গল্পে মশগুল। উৎস রূপকথাকে ডেকে বলল, ফিরতে হবে এবার। আর একটু থাকি না? আরেকদিন। এরপর দুজন সবার থেকে বিদায় নিয়ে শান্তি নিবাস থেকে বের হয়ে গেল। রূপকথা সবাইকে দেখে আসতে মন খারাপ লাগছে। এই কয়েক ঘন্টায় সবাই তাকে এত আদর করেছে যে তার মনেই হয়নি আজকেই প্রথম এসেছে এখানে। উৎস সেই প্রথম থেকে খেয়াল করছে, সে বলার পর থেকেই একটা বারের জন্য রূপকথার মাথা থেকে কাপড় সরেনি। উৎস জিজ্ঞেস করল, এখানে সে কেমন লাগলো? আজকের বেস্ট প্লেস ছিল এটা। ধন্যবাদ জাওয়াদ সাহেব, আমাকে সম্পূর্ণ নতুন কিছুর সঙ্গে পরিচয় করানোর জন্য। উৎস কিছু বলল না। দুজন চুপচাপ গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে বসলো। উৎস ড্রাইভ করছে, রূপকথা পাশের গ্লাসটা নামিয়ে বাতাসের মধ্যে চোখ বন্ধ করে আছে। মাথায় কাপড় নেই, চুলগুলো আগের মতো ছেড়ে দেওয়া, বারবার চোখে মুখে এসে পড়ছে চুলগুলো। উৎস বলল, গ্লাস উঠিয়ে দাও, বেশি বাতাস লাগলে ক্ষতি হবে।
রূপকথা কিছু বলছে না, চোখ বন্ধ করে চুপ করে আছে। উৎস আর কিছু না বলে চুপচাপ ড্রাইভ করছে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রূপকথা বলল, একটা গান বাজাই? না করলে শুনবে? না। তাহলে আবার জিজ্ঞেস করছে কেন? রূপকথা আর কিছু না বলে নিজের পছন্দ মতো একটা গান বাজালো। গাড়িতে হালকা সাউন্ডে বাজছে। গান শুনতে শুনতে কখন যে রূপকথা ঘুমিয়ে পড়েছে উৎস খেয়ালই করেনি। উৎস গান বন্ধ করে গাড়িটা এক সাইড করে রাখলো। এরপর রূপকথাকে পাজা কোলে করে পেছনের সিটে নিয়ে শুয়ে দিল। সকাল 5:30 বাজে। ঘুম ভাঙতেই রূপকথা নিজেকে তাদের রুমের তুলতুলে বিছানায় আবিষ্কার করলো। পাশে উৎস নেই, হয়তো জগিংয়ে বেরিয়েছে। কিন্তু পরক্ষণেই ভাবলো এত সকালে কিসের জগিং। রূপকথার মনে আছে সে গাড়িতে বসে গান শুনছিল, এরপর হয়তো ঘুমিয়ে পড়েছিল। রূপকথা বুঝলো তাকে উৎসই রুমে নিয়ে এসেছে, তাই এটা নিয়ে আর বেশি চিন্তা করলো না। শোয়া থেকে ওঠার জন্য গা থেকে পাতলা কম্বলটা সরাতেই রূপকথার চোখ কপালে উঠে গেল। অবাক হলো ভীষণ, কারণ তার পরনে শাড়ি নেই, পেটিকোট আর ব্লাউজ আছে শুধু। গলায় মুক্তোর মালা, কানের টপ, হাতের চুড়ি, ফুলগুলো কিচ্ছু নেই। সবটা দেখে রূপকথার মাথা হ্যাং হয়ে গেল। কিছুই বুঝতে পারছে না সে। উৎসের উপরও তার অগাধ বিশ্বাস আছে। উৎস যে এই কাজ করেনি সে শিওর। তাহলে কে করেছে? আয়েশা বেগম? তাহলে তো আরো লজ্জার বিষয়। তার থেকেও বড় লজ্জার বিষয়, সারা রাত রূপকথা উৎসের পাশে এভাবে ছিল। সিসি, আর ভাবতে পারছে না মেয়েটা। রূপকথা কিছুক্ষণ হ্যাং হয়ে ওভাবেই বসে রইল। তারপর উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় নিয়ে চেঞ্জ করে নিল। চেঞ্জ করে উৎসের আশেপাশে কোথাও আছে নাকি খুঁজতে বের হলো, কারণ এত সকালে উৎস জগিংয়ে যাওয়ার কথা না। রূপকথা হাঁটতে হাঁটতে নিচে একটা রুমের সামনে গিয়ে থমকে গেল। রূপকথা আজকেই প্রথম এই রুমের দরজার তালা খোলা দেখছে, আর না দাঁড়িয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে বিছানায় শুয়ে থাকা মানুষটাকে দেখে থমকে অবাক হলো, কারণ সে আশা করেছিল উৎস আশেপাশেও কোথাও আছে। রূপকথা পুরো রুমটায় চোখ বুলিয়ে দেখে নিল। সুন্দর সাজানো গোছানো রুমটা, সব কিছুই আছে। রূপকথা গিয়ে উৎসের মাথার পাশে দাঁড়ালো। উৎস কেমন মরার মতো ঘুমাচ্ছে, কোনো নড়াচড়া নেই। রূপকথা ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি ঝুঁকে উৎসের নাকের কাছে মুখ নিয়ে চেক করলো উৎস নিঃশ্বাস নিচ্ছে তো। মুখে চুলের সুঘ্রাণ আর নাকে মেলি গন্ধে ধরা দিতেই উৎস চোখ মেলে তাকালো। খেয়াল করলো কেউ তার উপর ঝুঁকে আছে। পরক্ষণেই চুলের কালার দেখে বুঝে গেল এটা রূপকথা। উৎস জিজ্ঞেস করলো, কি করছো তুমি? উৎসের গলা শুনে হক চুকিয়ে গেল রূপকথা। বলল, বেঁচে আছেন কিনা দেখলাম। মরে গেছে আশা করছিল নাকি? রূপকথা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কুত্তার মুখে ছাই মাটি, তা কখন বললাম আমি? উৎস উঠে বসলো। দেওয়াল ঘড়িতে টাইম দেখে জিজ্ঞেস করলো, আজকে এত তাড়াতাড়ি কিভাবে উঠলে? চোখ খুলে গেছে তাই উঠে গেছি। উৎস আর কিছু বললো না, পাশ থেকে মোবাইলটা নিয়ে কিছু একটা দেখতে লাগলো। রূপকথা এখনো দাঁড়িয়ে আছে। উৎস একটু পর মোবাইল থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? আমার শাড়ি কে খুলেছে? আমি। রূপকথার কেন যেন কথাটা বিশ্বাস করতে মন চাইল না। জিজ্ঞেস করলো, মজা করছেন? আমাকে কখনো মজা করতে দেখেছো? আমার বিশ্বাস হচ্ছে না, আপনি মিথ্যে বলছেন। উৎস কিছু বললো না। রূপকথা বলল, সত্যিটা না বলে কিন্তু আমি সার্ভেন্টদের জনে জনে জিজ্ঞেস করবো। ফাতেমা খুলেছে। উৎসদের বাসার সব থেকে কম বয়সী সার্ভেন্ট ফাতেমা। মাত্র 21 বছর বয়সেই মেয়েটা পরিবারের হাল ধরতে অন্যের বাসায় কাজ করছে। রূপকথা বলল, ফার্স্টে মিথ্যে কেন বললেন? তুমি বিশ্বাস করবে কেন দেখছিলাম। আগেই তো বলেছি বিশ্বাস করিনি। আচ্ছা। উৎসের রাতের এখানে থাকার কারণ রূপকথা বেশ বুঝতে পারছে। তারপরও জিজ্ঞেস করল, এখানে শুয়েছেন কেন? এমনি। রূপকথা জিজ্ঞেস করল, জগিং করতে যাবেন না? উৎস মোবাইলের টাইম দেখে বলল, এই তো বের হব। আমায় নিয়ে যাবেন? কালকে রাতে কোনো হোমওয়ার্ক করেছিলে? রূপকথার মনে পড়ল আসলেই সে কোনো হোমওয়ার্ক করেনি। বলল, কই করলাম? হোমওয়ার্ক না নিয়ে গেলে কি শাস্তি মনে আছে? রূপকথা আর না দাঁড়িয়ে সোজা নিজেদের রুমের টেবিলে গিয়ে বসলো। উৎসও উঠে নিজেদের রুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে জগিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেরোবার আগে রূপকথাকে শাসিয়ে গেল, এসে যেন পড়ার টেবিলেই দেখে। বলে,
উৎস জগিং করে বাসায় ফিরে রুমে এসে দেখে রূপকথা পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছে। উৎস এসে চেঞ্জ করে ওর মাথার কাছে গিয়ে দাঁড়ালো, এরপর ধীরে ধীরে ডাকলো। রূপকথা। কয়েকবার ডাকার পর রূপকথার ঘুম ভাঙলো, চোখ মেলে জিজ্ঞেস করলো। কয়টা বাজে? 8টা বাজতে চলল। রূপকথা জিজ্ঞেস করলো। আজকে এত তাড়াতাড়ি ফিরে আসলেন কেন? তাড়াতাড়ি গেছি তাই। হোমওয়ার্ক শেষ হয়েছে? শেষ, আর একটু আছে। শেষ করো। রূপকথা বাকি হোমওয়ার্ক শেষ করে চুপচাপ বসে রইল। এর মধ্যে সার্ভেন্ট এসে নাস্তা করতে ডেকে গেছে। উৎস রূপকথাকে বলল, নাস্তা করতে আসো। পেট ব্যথা করছে আমার। খিদে পেট ব্যথা করছে, চুপচাপ নাস্তা করতে আসো। আপনি যান, আমি পরে খাবো। উৎস জিজ্ঞেস করলো। কলেজ যাবে না? ইচ্ছে করছে না। উৎস ভাবলো কলেজ না যাওয়ার জন্য রূপকথা এসব বাহানা দিচ্ছে, তাই বলল। কলেজে গেলে পেট ব্যথা কমে যাবে। রূপকথার রাগ হলো, সব সময় এসব কড়া শাসন ভালো লাগে না তার। তারপরও মুখে কিছু প্রকাশ করলো না। উৎসের সঙ্গে নিচে চলে গেল। নাস্তার টেবিলে ফারুক সাহেব রূপকথাকে জিজ্ঞেস করলো। রূপকথা 1 চামচ ওটস মুখে দিয়ে বলল, ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আপনাদের বৃদ্ধাশ্রমের পরিবেশটা একটু বেশি সুন্দর ছিল, আর মানুষগুলো খুব সুইট ছিল। আয়েশা বেগম বলল, মাঝে মধ্যে এভাবে উৎসকে নিয়ে ঘুরে আসবে, দেখবে ভালো লাগবে, মন মাইন্ড ফ্রেশ থাকবে। দেখো, তোমাদের এসব নাটক দেখে কেউ না আবার বুড়ো বয়সে বিমৃতি বলে মজা নেয়। উদয়ের কথা শুনে উৎস ছাড়া বাকি 3 জন খাওয়া ছেড়ে তার দিকে তাকালো। রূপকথা বলল, অল্প বয়সী কাপুরুষদের থেকে বেশি বয়সী সুপুরুষ ভালো নয় কি? কথাটা উদয়ের গায়ে লাগলো। বলল, নিজের লিমিট ভুলে যেও না। ইয়েস, এটাই মনে করিয়ে দিতে চাই যে নিজের লিমিট ক্রস করা যাবে না। বড় ভাই ভাবির সঙ্গে কিভাবে কত কথা বলতে হয় সেটা মাথায় রাখতে হবে। ভাবিকে? তুমি? না, আপনার ভাই। উদয় রেগে মেগে নাস্তা না করেই উঠে চলে গেল। এতে আয়েশা বেগম মনে মনে কিছুটা বিরক্ত হলো রূপকথার উপর। ওই দিন রাতের ঘটনার পর থেকে উদয় আর রূপকথা একসঙ্গে হলেই ঝগড়া লেগে যায়। রূপকথা একটু চুপ থাকলে কি হয়, ও চুপ থাকলে তো উদয় নিজেও চুপ হয়ে যায়। আয়েশা বেগম এটাই বারবার বলতে চাচ্ছিল, তবে সাহস করে উঠতে পারছে না, কারণ সে তো জানে তার ছেলে কেমন। তারপরও নিজের ছেলে তো, তাই ফেলে দিতে পারছে না। না খেয়ে উঠে যাচ্ছে দেখলে নিজেরও আর গলা দিয়ে খাওয়া নামবে না। সবাই একে একে উঠে নিজের রুমে চলে গেল। উৎস অফিসের জন্য তৈরি হয়ে নিল, রূপকথাও তার কলেজের জন্য তৈরি হয়ে গেছে। তারপর দুজন বের হয়ে গেল। উৎসের গাড়ি এসে থামলো রূপকথার কলেজ গেটের সামনে। রূপকথা গাড়ি থেকে নামার সময় উৎস বলল, কার্ডটা রাখো। রূপকথা না তাকিয়ে জিজ্ঞেস করলো, কিসের কার্ড? দেখো তুমি। রূপকথা তাকিয়ে দেখে এটিএম কার্ড। জিজ্ঞেস করলো, কার্ড দিয়ে আমি কি করব? পাশে এটিএম বুথ আছে, যখন লাগবে তোর নিও। লাগবে না টাকা, টাকা লাগলে আপনার থেকে নিব। উৎস রূপকথার হাতে কার্ডটা দিয়ে বলল, তারপরও রাখো নিজের কাছে। যাও, ক্লাসে যাও, লেট হচ্ছে। এরপর দুজন দুদিকে চলে গেল। রূপকথা ক্লাসে বসে আছে, তার পাশে ইতু আর ওয়াহিও আছে। রূপকথা আজকে বেশ চুপচাপ। এটা দেখে ওয়াহি জিজ্ঞেস করলো, কি রে, কিছু হয়েছে? শরীর খারাপ লাগছে আমার। একদিন ক্লাসে না আসলে কি হতো? শরীর খারাপ নিয়ে ক্লাসে আসবি এই কথাটা আছে? রূপকথা মনে মনে উৎসকে গালাগাল দিতে লাগলো, কারণ সে তো আসতে চায়নি, উৎসই তো জোর করে পাঠিয়েছে। রূপকথার পেট ব্যথা আরো বেড়ে গেল। আর টিকতে না পেরে ইতু আর ওয়াহিকে বলল, আমায় ছুটি নিয়ে দিবি? আর পারছি না বসে থাকতে। প্রিন্সিপালের রুমে চল। যদি ছুটি না দেয়? দিবে না কেন? সবাই তো তার থেকেই ছুটি নেয়। দুজনের জড়াজড়িতে রূপকথা ভয়ে ভয়ে প্রিন্সিপালের রুমে গেল। রুমের বাইরে ইতু আর ওয়াহি দাঁড়িয়ে আছে। রূপকথা প্রিন্সিপালের রুমের দরজায় নক করলো। ভেতর থেকে আওয়াজ এলো, ইয়েস, কাম ইন। রূপকথা রুমে ঢুকলো। প্রিন্সিপাল প্রথমে তাকে ভালোভাবে চিনতে পারলো না, জিজ্ঞেস করলো, তুমি জাওয়াত স্যারের ওয়াইফ? জি স্যার। বসো। রূপকথা বলল না, বলল, আমার শরীর খারাপ লাগছে, বাসায় চলে যেতে চাচ্ছিলাম। প্রিন্সিপাল জিজ্ঞেস করলো, একা যেতে পারবেন নাকি স্যারকে ফোন দিব? না না স্যার, একা যেতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, যাও তাহলে। রূপকথা প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে ইতু আর ওয়াহিকে বলল, আমার ব্যাগটা একটু এনে দিবি, হাঁটতে পারছি না আমি।
ইতু এক দৌড়ে ব্যাগটা এনে দিল। ওয়াহি জিজ্ঞেস করলো, একা যেতে পারবি নাকি আমরা দিয়ে আসবো? পারবো। এরপর ইতু আসতেই ওয়াহি সহ একটা রিক্সা ঠিক করে রূপকথাকে তুলে দিল। রিক্সায় থাকতেই রূপকথা ভাড়া দিয়ে দিল। তারপর রিক্সা থামতেই এক দৌড়ে বাসায় এসে নিজের রুমে চলে গেল। রুমের দরজাটা হালকা লাগিয়ে ব্যাগটা রেখে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যা ভেবেছিল তাই হয়েছে। আর দেরি না করে হিজাবের পিনগুলো খুলে ওয়াশরুমে চলে গেল। জামা কাপড় না আনায় রূপকথা গোসল করে বাথটব পরে নিল। রুমে কেউ নেই। বাথটব পরে বের হয়ে জামা পরে নেবে। রূপকথা ভেজা জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে বের হলো ওয়াশরুম থেকে। রুমে এসে ওয়ার্ড্রপ থেকে জামা নিচ্ছিল, এমন সময় দরজায় খোলার শব্দ শুনে পেছনে ফিরে তাকাতেই রূপকথার চোখ বড় বড় হয়ে গেল। তাড়াতাড়ি করে একটা ওড়না নিয়ে নিজের সামনে মেলে ধরল, বলল, আপনি? রুমে উৎস এসেছে। রূপকথাকে এই অবস্থায় দেখে সে নিজেও বিব্রত হলো। তাড়াতাড়ি অন্যদিকে ঘুরে দাঁড়ালো। একটু সময় নিয়ে লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে রূপকথার দিকে তাকালো, বলল, কি একটা অবস্থা, জামা কাপড় নিয়ে যাওনি কেন? আমি কি জানতাম আপনি রুমে আসবেন? আমি ছাড়াও বাসায় আরও মানুষ আছে, দরজা ঠিকভাবে লাগাওনি কেন? যদি উদয় আসতো? আমি বুঝতে পারিনি। রূপকথা আর দাঁড়িয়ে না থেকে হাতের কাছে জামা কাপড় যা পেয়েছে তাই নিয়ে ওয়াশরুমের পাশের ছোট্ট ড্রেসিং রুমটার দিকে দৌড় দিল। সচরাচর সে ড্রেসিং রুমে আসে না, উৎসই আসে সব সময়। উৎস হাতের ঘড়ি, গলার টাই, ব্লেজার খুলে বিছানায় রেখে এসির পাওয়ার বাড়িয়ে দিল। উৎস অফিসে বসে কিছু দরকারি ফাইল দেখছিল, এমন সময় প্রিন্সিপাল ফোন দিয়ে জানালো রূপকথার শরীর খারাপ লাগছে, তাই সে ছুটি নিয়ে বাসায় চলে গেছে। এ কথা শুনে উৎস চিন্তায় পড়ে গেল। সকালেও তো ভালো দেখে এসেছে, এর মধ্যে আবার কি হয়ে গেল? এসব ভেবে উৎসর চিন্তা আরও বেড়ে গেল। তাই ফাইল টাইল সব রেখে তাড়াতাড়ি গাড়ি বের করে বাসার উদ্দেশ্যে ছুটছিল। এরপর বাসায় এসে দেখে এমন একটা বিব্রতকর অবস্থা। যদিও রূপকথার ড্রেসটা হাঁটু পর্যন্ত ঢাকা ছিল, তারপরও উৎসের কেমন যেন লাগছিল। পুরুষ হয়েও তার অস্বস্তি হচ্ছিল। না জানি রূপকথার কেমন লাগছে। অন্যদিকে রূপকথা চেঞ্জ করে অনেকক্ষণ ড্রেসিং রুমে দাঁড়িয়েছিল। লজ্জায় তার মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। এমন বেজ্জতির আগে এ জন্মে আর হয়নি। এখন বেরোবে কিভাবে সেটাই ভাবছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রূপকথাকে বেরোতে না দেখে উৎস দরজার কাছে গিয়ে ডাকলো, বলল, চুপ কথা, বের হও, আমি কিছু দেখিনি। রূপকথা ভেতর থেকে জবাব দিল, কি দেখার কথা বলছেন? যেটা দেখে ফেলেছি ভেবে তুমি লজ্জা পাচ্ছ? মিথ্যে কথা। কে বলেছে আমি লজ্জা পাচ্ছি? তাহলে বেরিয়ে আসো। রূপকথা আর কিছু না বলে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে এলো। তবে উৎসের দিকে একবারও তাকালো না। উৎসও তাকে লজ্জা দিতে চায়নি, তাই টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা মোবাইলটা নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। গোসল করার ফ্রেশ লাগছে, তবে পেট ব্যথা এখনো কমেনি। চেঞ্জ করার পর এতক্ষণ দাঁড়িয়ে থাকায় ব্যথা আরো বেড়ে গেল। একটা কুসুম পেটে চেপে ধরে শুয়ে রইল রূপকথা। উৎস শাওয়ার নিয়ে এসে দেখে রূপকথা পেটে একটা কুসুম চেপে শুয়ে আছে। উৎস জিজ্ঞেস করল, কি হচ্ছে তোমার? কিছু হয়নি। আপনি আজকে হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলেন কেন? বললে হলে কিছু হয়নি। প্রিন্সিপাল ফোন দিয়ে বললেও তোমার শরীর খারাপ, এটা শুনে তো আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। পেট ব্যথা করছে। উৎস জিজ্ঞেস করল, উল্টে পাল্টা কিছু খেয়েছো? রূপকথা মনে মনে বলল, এ ব্যথা উল্টো পাল্টা কিছু খাওয়ার সেই ব্যথা না রে পাগলা। রূপকথাকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে উৎস আবারও জিজ্ঞেস করল, কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে না বলে কিভাবে বুঝবো আমি? আপনার বোঝার দরকার নেই। উৎস বুঝলো রূপকথার পেট ব্যথার আসল কারণ, তাই আর কিছু জিজ্ঞেস করলো না, সোজা নিচে চলে গেল। উৎস নিচে যাওয়ার কিছুক্ষণ পর কেউ একজন রুমের দরজায় নক করলো। রূপকথা সেদিকে না তাকিয়ে বলল, দরজা খোলা আছে, আসুন। পরক্ষণই দরজা ঠেলে একজন সার্ভেন্ট হাতে ট্রে নিয়ে ভিতরে প্রবেশ করলো, বলল, ম্যাম স্যার বলেছে খাবারগুলো খেয়ে নিতে। রূপকথা জিজ্ঞেস করলো, আপনাদের স্যার কোথায়? উনি স্টাডি রুমে আছেন। ম্যাম ডেকে দেবো? না না, এমনি জিজ্ঞেস করছি। আর কিছু লাগবে ম্যাম? গরম পানির ব্যাগ আছে, থাকলে একটু এনে দিন। ঠিক আছে ম্যাম, এক্ষুনি আনছি। আপনি খাবারগুলো খেয়ে নিন, আর কিছু লাগলে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে সার্ভেন্ট চলে গেল। রূপকথা উঠে বসলো, দেখলো ট্রেতে ফলমূল সহ এক গ্লাস গরম দুধ, ডিম সিদ্ধ, সঙ্গে কিছু ডার্ক চকলেট আর এক কাপ গ্রিন টি রাখা আছে।
রূপকথা হেলান দিয়ে বসে আস্তে ধীরে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পরই আবার সেই সার্ভেন্ট এসে গরম পানির ব্যাগ দিয়ে গেল। রূপকথা যেটুকু পেরেছে খেয়ে পানির ব্যাগটা পেটে চেপে শুয়ে পড়ল। সকালে তাড়াতাড়ি উঠায় এখন ঘুম আসছে তার। রূপকথার ঘুম থেকে উঠে দেখে বিকেল 3:40 বাজে। পেট ব্যথা এখন কিছুটা কম লাগছে। মনে মনে ভাবল, এতক্ষণ হয়ে গেছে অথচ কেউ ডাকলো না তাকে। এরপর কিছুক্ষণ ওভাবে হ্যাং হয়ে বসে থেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ওড়নাটা গায়ে জড়িয়ে নিচে চলে গেল। এই সময় সবাই যার যার রুমে, সার্ভেন্টরাও তাদের রুমে। রূপকথা উৎসকে খুঁজতে সকালে যে রুমে পেয়েছে সে রুমে চলে গেল। গিয়ে দেখে উৎস ঘুমাচ্ছে। রূপকথা কিছুক্ষণ চুপচাপ উৎসের দিকে তাকিয়ে রইল। কি স্নিগ্ধ লাগছে, মনে হচ্ছে একটা বাচ্চা ঘুমাচ্ছে। রূপকথা এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল উৎসের দিকে। দিন দিন এই মানুষটার প্রতি তার মায়া বেড়েই চলছে, কিন্তু এই মায়ার শেষ পরিণতি কি হবে তা তার জানা নেই। রূপকথা আর কিছু ভাবতে পারল না, উৎসকে ডাকল।